হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ন্যাশনাল ইনকাম এবং ডোমেস্টিক ইনকামের ডিফারেন্স নিয়ে। এর পাশাপাশি আমরা এই ভিডিওতে দেখে নেব পার ক্যাপিটা ইনকাম জিনিসটা কি, তারপর হচ্ছে পার্সোনাল ইনকাম জিনিসটা কি, আর ডিসপোজেবল ইনকাম জিনিসটা কি। এই ছোটো ছোটো টুকটাক জিনিসগুলো জেনে ছোট্ট ভিডিও হবে, বেশি ভিডিওটা লম্বা হবে না। তো ন্যাশনাল ইনকামকে আমরা, এই যে কি লেখা আছে, ন্যাশনাল ইনকামকে আমরা NNPFC বলে থাকি, আর ডোমেস্টিক ইনকামকে আমরা NDPFC বলে থাকি। ঠিক আছে, NNPFC হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, আর NDPFC হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, তো ঘাবড়ানোর তো কিছুই নেই এখানে। NNP মাঝখানে যে এন, সেই এনটাকে হচ্ছে ন্যাশনাল, আর এখানে যে মাঝখানে ডি সেটা হচ্ছে ডোমেস্টিক। এফসি হচ্ছে ফ্যাক্টর কস্ট। তাহলে আমি বলছি এখন যে কোশ্চেনটা পড়ছি সেটা কি, ন্যাশনাল ইনকামের সাথে ডোমেস্টিক ইনকামের ডিফারেন্স। পরীক্ষায় শুধু শর্ট কোশ্চেন আসতেই পারে, বলতে পারে যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, 2 মার্কস। তো আগে আমরা জেনে নিই ন্যাশনাল ইনকাম আর ডোমেস্টিক ইনকাম জিনিসটা কি। ঠিক আছে, তো দেখো তোমাদের একটা কথা বলে দিই, ন্যাশনাল ইনকাম হোক বা ডোমেস্টিক ইনকাম হোক, দু ধরনের ইনকামে কিন্তু ফ্যাক্টর ইনকামটাকে নেওয়া হয়। কি বললাম, ন্যাশনাল ইনকাম বলো বা তুমি ডোমেস্টিক ইনকাম বলো, দু ধরনের ইনকামেই আমরা ফ্যাক্টর ইনকামটাকে নিই। স্যার ফ্যাক্টর ইনকাম জিনিসটা কি? দেখো নিচের দিকে আসো। ফ্যাক্টর ইনকাম, ধরো আমি তোমাকে পড়াচ্ছি বা আমি তোমাদের পড়াচ্ছি, সে অনলাইন পড়াই বা অফলাইন পড়াই। ঠিক আছে, আমি যে তোমাদের পড়াচ্ছি অর্থাৎ তোমরা আমার কাছে পড়ছো, তার বদলে তোমরা তো আমাকে একটা ফিস পে করছো প্রতি মাসের শেষে, একটা তো ফিস পে করছো। অর্থাৎ যেই ইনকামটা আমি খেটে অর্জন করছি, মেহনত করে অর্জন করছি, এফর্ট দিয়ে অর্জন করছি, সেটাই হচ্ছে ফ্যাক্টর ইনকাম। বা ধরো আমি কোনো একটা কোম্পানি চাকরি করছি, মাসের শেষে আমি একটা স্যালারি পাচ্ছি, মানে সারা মাস কাজ করলাম, আমি খাটনি করলাম, আমি এফর্ট দিলাম, তার বদলে আমি স্যালারিটা পাচ্ছি, এটাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম। তাহলে বোঝা গেল? দেখো ফ্যাক্টর ইনকাম কি বলছি, এফর্ট। এছাড়াও ফ্যাক্টর ইনকাম আমাদের কি আসে, আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন আমরা ইকোনমিক্সে বহুদিন ধরেই পড়ছি। প্রোডাকশন করতে গেলে প্রোডাকশনে চারটে ফ্যাক্টর, একটা হচ্ছে তোমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিওর। ঠিক আছে, তো প্রোডাকশন করতে গেলে এই চারটে ফ্যাক্টর তো লাগেই। ঠিক আছে, এই জিনিসগুলো তো লাগেই প্রোডাকশন করতে। তাহলে ধরো প্রোডাকশন করার জন্য যে ল্যান্ডটা ইউজ করা হলো, ল্যান্ডের বদলে কি দেওয়া হয় ল্যান্ডের মালিককে? স্যার রেন্ট দেওয়া হয়। ঠিক আছে, তো লেবাররা যে কাজ করলো, লেবারদের কি দেওয়া হয়? ওয়েজেস দেওয়া হয়। আর ক্যাপিটাল নিয়ে যে বিজনেসটা করা হলো, তার বদলে কি দেওয়া হয়? ইন্টারেস্ট দেওয়া হয়। আর এন্টারপ্রিনিয়র কি পেয়ে থাকে? প্রফিট পেয়ে থাকে। অর্থাৎ ফ্যাক্টর ইনকামের মধ্যে শুধু মানে তুমি যে মেহনত করে যে টাকাটা কামালে সেটাই শুধু আসে না, তার পাশাপাশি এই ইনকামগুলোও কিন্তু ফ্যাক্টর ইনকামের মধ্যে আসে। এরপরে হলো আর এক ধরনের ইনকাম, সেটা হচ্ছে ট্রান্সফার ইনকাম। অর্থাৎ আমি এটাই বলতে চাইলাম, ন্যাশনাল ইনকাম বলো বা ডোমেস্টিক ইনকাম বলো, এই দু ধরনের ইনকামে কিন্তু ফ্যাক্টর ইনকাম আসবে, কোনো রকমের ট্রান্সফার ইনকাম আসবে। স্যার ট্রান্সফার ইনকাম জিনিসটা কি? আমি আগেও বলেছি, আবার বলছি। ধরো 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 যারা এইচএস পরীক্ষা দিচ্ছে, তাদের দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে, ঠিক আছে, এইচএস পরীক্ষার আগে সবাইকে 10,000 টাকা করে দিচ্ছে। কেন? ফোন কেনার জন্য দিচ্ছে, পড়াশোনা করার জন্য। ঠিক আছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা কন্যাশ্রী পেয়ে থাকে। ঠিক আছে, তো তারপর যুবশ্রী আছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন স্কিমে টাকা পেয়ে থাকে। ঠিক আছে, তো আর কি বলবো, তারপর যে ধরো পেনশন, দেখবে যারা বয়স্ক মানুষ রিটায়ার হয়ে গেলে তারা কিন্তু একটা পেনশন পায়। ঠিক আছে, তারপর কত আছে, বার্ধক্য ভাতা আছে, বেকার ভাতা আছে। তা এই যে সমস্ত টাকাগুলো সবাই পাচ্ছে, এরা কি কোনো কাজ করেছে? এরা কি কোনো মেহনত করেছে যে ওরা টাকাগুলো পাচ্ছে? না স্যার, এরা তো কোনো মেহনত করেনি, এমনি ফ্রিতে টাকা পেয়ে যাচ্ছে। অর্থাৎ ফ্রিতে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায়, তাকেই তো বলে তোমার ট্রান্সফার ইনকাম। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। ধরো ও ভাই ফোঁটা হচ্ছে, ঠিক আছে, ভাই ফোঁটা হয়, দেখতে ভাই ফোঁটা হোক বা রাখি বন্ধন হচ্ছে, ঠিক আছে, রাখি উৎসব হচ্ছে, তো দেখবে ভাই ফোঁটার সময়, ঠিক আছে, ভাইয়েরা, ঠিক আছে, ভাইয়েরা তাদের বোনকে ফোঁটা দেওয়ার পর বোনকে কিছু গিফট দেয়। ধরো তুমি তোমার বোনকে 1,000 বা 2,000 টাকা গিফট দিলে, তাহলে বোন তো টাকাটা পুরোপুরি ফ্রিতে পেয়ে গেল। এটা হচ্ছে ট্রান্সফার ইনকাম। বা ধরো আমার জন্মদিনের সময় ধরো কেউ কিছু যেমন গিফট দিচ্ছে, আবার কেউ খামের মধ্যে করে টাকাও পুড়ে দিচ্ছে। তো এটা তো আমি ফ্রিতে পেয়ে গেলাম টাকাটা। ঠিক আছে, টাকা পাওয়ার কথাই ছিল না, আমার জন্মদিন, টাকা পেলাম, ফ্রিতে পেয়ে গেলাম। এটাকে বলা হয় ট্রান্সফার ইনকাম। এই রকমের ইনকাম কখনোই কিন্তু তোমার তুমি ন্যাশনাল ইনকাম বলো বা ডোমেস্টিক ইনকাম বলো, কোনো ধরনের ইনকামের মধ্যে আসবে না। এবার দেখো কি লেখা আছে,
বলছে ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম অফ ফ্যাক্টর ইনকাম। তো ন্যাশনাল ইনকাম কি? ইজ দ্য সাম অফ ফ্যাক্টর, যত রকমের ফ্যাক্টর ইনকাম সমস্ত ফ্যাক্টর ইনকামের যোগফল হচ্ছে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, আবার এখানেও দেখো তাই লিখে ডোমেস্টিক ইনকাম ইজ দ্য সাম অফ ফ্যাক্টর ইনকাম, যত রকমের ফ্যাক্টর ইনকাম আছে তার সাম হচ্ছে ডোমেস্টিক ইনকাম। আবার পড়ি, ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম অফ ফ্যাক্টর ইনকাম আর্নড বাই নর্মাল রেসিডেন্ট, আন্ডারলাইন করো, আর্নড বাই নর্মাল রেসিডেন্ট। ঠিক আছে, আর্নড বাই নর্মাল রেসিডেন্ট উইদিন অর আউটসাইড দ্য ইকোনমিক টেরিটরি ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। আমি উদাহরণ দিচ্ছি, আগে উদাহরণ দিই তারপরে ব্যাপারটা বোঝাচ্ছি। আমি ধরো ভারতবর্ষে আছি, ঠিক আছে, আমি ভারতবর্ষে আছি, ভারতবাসী, ঠিক আছে। আমি ধরো কিছুদিনের জন্য ধরো বাংলাদেশ গেলাম, ঠিক আছে, তো ওখানে পরিচিত লোক আছে, রিলেটিভ আছে, ওখানে গেলাম, ঠিক আছে। ওখানে গেলাম তো ধরো ওখানে গিয়ে 2-3 মাস থাকলাম, ঠিক আছে। তো আমি তো আর বসে থাকবো না, 2-3 মাস থাকলাম, তো ওখানেও তো স্টুডেন্ট থাকে, কমার্সের অনেক স্টুডেন্ট আছে, আমি শুনেছি ওখানে বেশ ভালোই স্যালারি, টিউশন ফিস পাওয়া যায়। তো ঠিক আছে, আমি ধরো কোনো স্টুডেন্টকে পড়ালাম, ধরো 2-3জনকে পড়ালাম, ঠিক আছে, 2-3জনকে পড়িয়ে ধরো আমি 2 মাস পড়িয়ে ধরো 20-30 হাজার টাকা তুলে নিলাম। বুঝতে পারছো তো? তো ইনকামটা কোন দেশে করলাম? ইনকামটা কোন দেশে করলাম? স্যার আপনি ইনকামটা বাংলাদেশে গিয়ে পড়ালেন, মানে বাংলাদেশে ইনকাম করলেন। আচ্ছা, 3 মাস ওখানে থাকলাম, আত্মীয় স্বজনের বাড়ি গেলাম, ঘুরলাম, ঘুরে আবার 3 মাস কোথায় আসবো? আরে আমার দেশ ভারতবর্ষ। আমি কি বলেছি ভারত ছেড়ে চলে গেছি? না, আমি আবার ভারতবর্ষে ফিরে চলে আসলাম। তাহলে টাকাটা বাংলাদেশে কোন দেশে নিয়ে আসলাম? ইন্ডিয়াতে নিয়ে আসলাম। তো বুঝতে পারছো? তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনকামটা আমি কি ইন্ডিয়ায় আনতে পারি? অবশ্যই আনতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম জিনিসটা কি? ন্যাশনাল ইনকাম জিনিসটা কি? দেখো, রেসিডেন্ট ভারতবর্ষে হতে হবে, ঠিক আছে। ধরো আমি তো ভারতবাসী, আমি বিদেশে গেছি, আমি বিদেশে গিয়ে বেশ কিছুদিন থেকেছি, আমি বিদেশে গিয়ে ইনকাম করেছি, বিদেশের মাটিতে থেকে ইনকাম করেছি, সেই ইনকামটা যখন দেশে ফিরিয়ে নিয়ে আসবো, এটা ন্যাশনাল ইনকামের মধ্যে চলে আসে, কোনো সমস্যা নেই, এখানে কোনো রকম সমস্যা নেই। তবে এটা মাথায় রাখতে হবে, সেটা আমাকে কিন্তু ভারতবর্ষের রেসিডেন্ট হতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখা গেল তুমি ভারত তুমি বলে দিয়ে তুমি ভারতের জীবনে কোনোদিন আসবে না, তুমি ফরেনের রেসিডেন্ট হয়ে গেছো, তোমার জন্ম ইন্ডিয়াতে, তুমি রেসিডেন্ট হয়ে গেছো ফরেনে, তুমি ইউএসএ শিফট হয়ে গেছো, যে না আমি ইউএসএ থেকে আর কোনোদিন ভারতবর্ষে যাবো না, সেক্ষেত্রে তার হবে না, সেক্ষেত্রে হবে না। তো দেখুন কি বলছে, ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম অফ ফ্যাক্টর ইনকাম আর্নড বাই নর্মাল রেসিডেন্ট, ঠিক আছে, নর্মাল রেসিডেন্ট হয়েছে, নর্মাল রেসিডেন্ট উইদিন অর আউটসাইড দ্য ইকোনমিক টেরিটরি ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। ন্যাশনাল ইনকাম কি বলতে চাইছে? যে তোমাকে নর্মাল রেসিডেন্ট হতে হবে, নর্মাল রেসিডেন্ট, তুমি ইনকাম কোথায় করছো জানার দরকার, আমার জানার দরকারই নেই তুমি ইনকাম কোথায় করছো, তুমি ভারতবর্ষে ইনকাম করছো নাকি ভারতবর্ষের বাইরে ইনকাম করছো, জানার দরকার নেই। এটা কে বলেছে? ন্যাশনাল ইনকাম বলেছে। তুমি ইনকাম কোথায় করো আমার জানার দরকার নেই, তুমি ভারতেও ইনকাম করতে পারো, ভারতের বাইরেও ইনকাম করতে পারো, কিন্তু রেসিডেন্ট যদি তুমি ভারতবর্ষের হও, তাহলে এই যে ইনকামটা হচ্ছে এটা ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা নিয়ে নেবো, ঠিক আছে। কিন্তু ডোমেস্টিক ইনকাম টোটালি আলাদা বলেছে। ডোমেস্টিক ইনকাম বলেছে কি জানো? আমাদের যে কি বলছে, আমাদের যে টেরিটরি আছে, তাই না, আমাদের যে ইকোনমিক টেরিটরি আছে, আমি ভালো মতন বলি, আমাদের যে ভৌগোলিক, আমাদের ভারতবর্ষের যে ম্যাপ আছে, ভারতের ম্যাপ দেখা যায় তো, ভারতবর্ষের যে ম্যাপ আছে, ওই ভারতবর্ষের মধ্যে যদি কোনো ইনকাম হয়, ভারতবর্ষের মধ্যে যদি কোনো ইনকাম হয়, সে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে পারে বা ফরেন রেসিডেন্ট হতে পারে। আবার বলছি, ইন্ডিয়ান রেসিডেন্ট হতে পারে, ফরেন রেসিডেন্ট হতে পারে। যদি ভারতবর্ষের মাটিতে যদি কোনো ইনকাম জেনারেট হয়, তখন তাকে বলবো ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম, বারবার বলছি ডোমেস্টিক ইনকাম। ধরো বাংলাদেশ থেকে কেউ ধরো এই দেশে এসছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে ধরো কেউ ধরো এই দেশে এসছে, তো পুজোর সময় এসে, ঠিক আছে, পুজোর সময় ঘুরতে এসছে বাংলাদেশ থেকে, পুজোর সময় দুর্গাপূজার ঘুরতে এসছে, তো কি করবে, এসে এখানে ছোটখাটো একটা বিজনেস লাগিয়ে দিয়ে, ভেঞ্চার টাইপের 2 মাসের বিজনেস করেছে, তো 2 মাসের বিজনেস করে বেশ ভালো কামিয়ে এই টাকাটা নিয়ে বিদেশে চলে গেছে, ঠিক আছে। মানে ও কামালো কোন দেশে? কামালো ভারতবর্ষে, কিন্তু টাকাটা নিয়ে বাংলাদেশে চলে গেল। প্রশ্ন হলো, ও এটা কি ন্যাশনাল ইনকামের মধ্যে ফেলবো? না, একদম না, ন্যাশনাল ইনকামের মধ্যে আমি ফেলতেই পারবে না। কেননা ওই যে লোকটা বাংলাদেশ থেকে আসলো, সে কি ভারতবর্ষের রেসিডেন্ট? না স্যার, তো ভারতবর্ষের রেসিডেন্ট না, তাহলে ন্যাশনাল ইনকাম ফেলতে পারবে না। তাহলে কি এটা কি ডোমেস্টিক ইনকাম ফেলতে পারবে? হ্যাঁ, ফেলতে পারবে। কেননা ইন্ডিয়ান, মানে যে আমাদের ইকোনমিক টেরিটরি আছে, ভারতবর্ষের ভৌগোলিক ম্যাপ আছে,
মানে ভারতবর্ষের মধ্যে ইনকামটা জেনারেট করেছে, তাই এটা তুমি ডোমেস্টিক ইনকাম মধ্যে ফেলতে পারো। দেখো ভালো করে পড়ো, এই জিনিসগুলো পড়ো, তাহলে বুঝতে পারবে ন্যাশনাল ইনকাম জিনিসটা কি আর ডোমেস্টিক ইনকাম জিনিস। ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে, ডোমেস্টিক ইনকামের ক্ষেত্রে জানার দরকারই নেই তুমি কোন দেশের রেসিডেন্ট, জানার দরকারই নেই তুমি কোন দেশের রেসিডেন্ট, তুমি ইন্ডিয়াতে ইনকাম জেনারেট করলে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। তো এটাই লিখেছি, ডোমেস্টিক ইনকাম ইজ দ্য সাম অফ ফ্যাক্টর ইনকাম জেনারেটেড উইদিন দ্য ডোমেস্টিক অর ইকোনমিক টেরিটরি অফ আ কান্ট্রি বাই রেসিডেন্ট অর নন রেসিডেন্ট ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। তো দেখো না এই যে ইন্ডিয়া এখন T20 ওয়ার্ল্ড কাপ তো হয়ে গেল, এখন ইন্ডিয়া চলে গেছে নিউজিল্যান্ডে খেলতে। ধর হার্দিক পান্ডিয়া গেছে, তো হার্দিক পান্ডিয়া নিউজিল্যান্ডে গেছে, ওখানে খেলবে, প্রচুর টাকা কামাবে। আরে প্রচুর টাকাটা কোন দেশে কামাবে? টাকা কোন দেশে? নিউজিল্যান্ডে কামাবে, নিউজিল্যান্ডের মাটিতে কামাবে, ভারতবর্ষের মাটিতে কামাচ্ছে না, ও নিউজিল্যান্ড মাটিতে কামাবে। আবার খেলাধুলা শেষ হবে, ও আবার ভারতবর্ষে চলে আসবে। এটা কি ডোমেস্টিক ইনকামের মধ্যে ফেলতে পারো? না স্যার, ইনকাম তো ভারতবর্ষের বাইরে হয়েছে, তাহলে তো ডোমেস্টিক ইনকাম নয়। এটা কি ইনকাম? ন্যাশনাল ইনকাম। কেন ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম বলেছে তুমি ইনকাম ভারতেও করতে পারো, ভারতের বাইরেও করতে পারো, কিন্তু রেসিডেন্ট ভারতবর্ষের হতে হবে। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। ন্যাশনাল ইনকাম কি বলছে? ইনকাম ইজ জেনারেটেড বাই রেসিডেন্ট। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম বলছে যে এই ইনকামটা জেনারেট হতে হবে তুমি যদি রেসিডেন্ট হও। আর এখানে কি বলে? ডোমেস্টিক ইনকাম ইজ জেনারেটেড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ অ্যান ইকোনমি। তুমি ভারতবর্ষের সীমার মধ্যে যদি তুমি ইনকাম জেনারেট করো, সেটা ডোমেস্টিক ইনকাম। তারা বলছে তোমার ন্যাশনাল ইনকাম হচ্ছে একটা ব্রড কনসেপ্ট। কেন ব্রড কনসেপ্ট? এখানে তুমি ইন্ডিয়ার মধ্যে ইনকাম করলে তো সেটা আসবেই, এর পাশাপাশি তুমি বিদেশ থেকেও যদি কোনো ইনকামটা এই দেশে নিয়ে আসো, সেটাও এর মধ্যে আসবে। ঠিক আছে, কিন্তু ডোমেস্টিক ইনকাম হচ্ছে একটা ন্যারো কনসেপ্ট মানে সংকীর্ণ ধারণা, ন্যারো কনসেপ্ট কম্পেয়ার টু ন্যাশনাল ইনকাম। ইট ইনক্লুডস, ন্যাশনাল ইনকামের মধ্যে কি থাকে? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে বিদেশ থেকে আয়টা এর মধ্যে আসবে, বিদেশ থেকে যে কোনো টাকাটা ভারতে নিয়ে আসে সেটা আসবে, কিন্তু ডোমেস্টিক ইনকামের মধ্যে আসবে না, বিদেশ থেকে ইনকামটা আসবে না। ইট ডাজ নট ইনক্লুড নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, আসে না। এরপর ছোট ছোট কিছু কোশ্চেন দেখে নিই। পার ক্যাপিটা ইনকাম, এই ক্যাপিটাল লেখা আছে পার ক্যাপিটা ইনকাম মানে বোঝো, ধরো আমার দেশ ভারতবর্ষ, ঠিক আছে, আমার দেশ ভারতবর্ষ টোটাল যত টাকা ইনকাম করছে, সেটাকে ভারতবর্ষের যে পপুলেশনে ডিভাইড করে দাও, পার ক্যাপিটা ইনকাম বেরিয়ে যাবে, ইজি জিনিস। আরে তুমি ভাবো তোমার ঘরে ফ্যামিলি মেম্বার কত? স্যার আমার ঘরে ফ্যামিলি মেম্বার 5 জন, ঠিক আছে। তো তোমার ঘরে টোটাল ইনকাম কত হয়? কে করে ইনকাম? স্যার বাবা করে ইনকাম। কত টাকা ইনকাম করে? স্যার 30,000 টাকা ইনকাম করে। তাহলে 30,000কে 5 দিয়ে ভাগ করে দাও, এইটাই তোমার ঘরের পার ক্যাপিটা ইনকাম হয়ে যাচ্ছে। কত? পার হেড ইনকাম কত হয়ে যাচ্ছে? আরে পার ক্যাপিটা ইনকাম মানে পার হেড ইনকাম, ঠিক আছে। কত এসে 30কে 5 দিয়ে ভাগ করলে 6,000 টাকা করে। তাহলে কি লিখেছি? দেখো একটা দেশের ন্যাশনাল ইনকামকে একটা দেশের টোটাল পপুলেশন ডিভাইড করলে বেরিয়ে যায় পার ক্যাপিটা ইনকাম। লিখেছি ইট মিনস অ্যাভারেজ ইনকাম of resident of a country in a particular year. It is calculated as per capita income equal to national income of a country divided by total population of the country. তাহলে পার্সোনাল ইনকাম মানে কি? ধরো আমি এক বছরে যে ইনকাম করি সেটা পার্সোনাল ইনকাম। তোমার ফ্যামিলিতে তোমার বাবা আর্নিং পার্সন, ঠিক আছে। তো তোমার বাবা এক বছরে যত টাকা ইনকাম সেটাতে পার্সোনাল ইনকাম। তবে একটা কথা মাথায় রাখবে, পার্সোনাল ইনকাম আমরা সেই ইনকামটাকে বলবো, ঠিক আছে, ট্যাক্স পেমেন্ট করার আগে, গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করার আগে যে ইনকাম, বা ধরো বলতে পারো দেখবে যারা চাকরি করে তাদের স্যালারি থেকে তোমার টিডিএস কাটে, প্রফেশনাল ট্যাক্স কাটে, লোন নিলে লোনের ইএমআইটা কাটে, ঠিক আছে। তারপর হচ্ছে ইএসআই বলে একটা জিনিস থাকে, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে এইসব টাকা কাটে। এই কোনো টাকা পয়সা কাটার আগে যে ইনকামটা সেটাকে বলা হয় তোমার পার্সোনাল ইনকাম। কি বলেছে? পার্সোনাল ইনকাম রিফার্স টু দ্য আর্নিং অফ আ পার্সন ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে, এক বছরে, ঠিক আছে, কোনো পার্সন যে আর্ন করে সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম। ইউজুয়ালি ইট রেফার্স টু দ্য ইনকাম রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে। বলছে ইউজুয়ালি ইট রেফার্স টু দ্য ইনকাম রিসিভড ইন ক্যাশ বিফোর ডিডাক্টিং ইনকাম ট্যাক্স অ্যান্ড পার্সোনাল অব্লিগেশন, ঠিক আছে। ইউজুয়ালি কি হচ্ছে, ঠিক আছে, পার্সোনাল ইনকাম জিনিসটা কি? ইউজুয়ালি কি হচ্ছে বলছে, এটা বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ বিফোর ডিডাক্টিং ইনকাম ট্যাক্স আর পার্সোনাল অব্লিগেশন, ঠিক আছে, ইনকাম ট্যাক্স আর পার্সোনাল অব্লিগেশন এগুলো কাটার আগে যে ইনকাম সেটাই হচ্ছে তোমার পার্সোনাল ইনকাম। এরপরে পড়বো ডিসপোজেবল ইনকাম, ঠিক আছে। ডিসপোজেবল ইনকাম কাকে বলে? ডিসপোজেবল ইনকাম ইজ দ্য, আরে কিছুই না, ডিসপোজেবল ইনকাম এই পার্সোনাল ইনকাম থেকে তুমি পার্সোনাল ট্যাক্স বাদ দিয়ে দাও। তুমি যে পার্সোনাল ইনকামের কথা বললে আগে পড়লে পার্সোনাল ইনকাম, তার থেকে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে দাও, এটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। তো বলছে ডিসপোজেবল ইনকাম ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনকাম, ঠিক আছে। ডিসপোজেবল ইনকাম বলে সেই ইনকামটাকে বোঝায় লেফট ইন দ্য হ্যান্ডস অফ কনজিউমার আফটার পেইং
অল দ্য নেসেসারি ট্যাক্সেস, মানে তোমার পার্সোনাল ইনকাম থেকে যত রকমের ট্যাক্সেস সব ট্যাক্স বাদ দিয়ে দাও, যে টাকাটা পড়ে থাকে সেটাই হচ্ছে তোমার ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স। সেগুলো বোঝা গেল? ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করবো, চারটে আটটা, মানে ন্যাশনাল ইনকামের চারটে পয়েন্ট আর তোমার ডোমেস্টিক ইনকামের চারটে পয়েন্ট। মানে কি ধরো, ন্যাশনাল ইনকামের মধ্যে চারটে পয়েন্ট পড়বো, এনএনপিএফসি, জিএনপিএফসি, এনএনপিএমপি, জিএনপিএমপি। আর ডোমেস্টিক কনসেপ্টের মধ্যে পড়বো এনডিপিএফসি, জিডিপিএফসি, এনডিপিএমপি আর জিডিপিএমপি। এই চারটে আটটা পড়বো, তাহলে তো মোটামুটি অনেকটা টপিক কভার হয়ে যাবে। ঠিক আছে তো?